কেন এক রাজকন্যা তিন যোগ্য, ধনী ও সাহসী যুবকের পরিবর্তে এক সাধারণ বানরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক অসাধারণ ভালোবাসার গভীর গল্পে, যেখানে ক্ষমতা, সম্পদ বা বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অনেক বড় ছিল অটুট বিশ্বাস, নিঃস্বার্থ সঙ্গ এবং হৃদয়ের অমূল্য বন্ধন। এমন এক রাজকন্যার বিয়ে কিভাবে এক বানরের সাথে হয়ে গেল, যার কোনো রাজকীয় মর্যাদা ছিল না, কোনো ধনদৌলত ছিল না, শুধু ছিল অগাধ ভালোবাসা আর অবিচল সাহচর্য। আসুন শুনি সেই অনেক অনেক বছর আগের রহস্যময় কাহিনী। অনেক অনেক দিন আগের কথা। এক রাজ্যে এক রাজকন্যা ছিলেন, যার সৌন্দর্যে খ্যাতি কেবল তার নিজের রাজ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং 7 সমুদ্র পেরিয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। তার নাম ছিল ফাতিমা। ফাতিমা যেমন অপরূপ সুন্দরী ছিলেন, তেমনি তিনি ছিলেন অত্যন্ত দয়ালু, করুণাময়ী এবং অসাধারণ বুদ্ধিমতী। সমগ্র রাজ্যের মানুষ তাকে হৃদয় দিয়ে ভালোবাসত এবং শ্রদ্ধা করত। কিন্তু নিয়তির নির্মম আঘাতে তার জীবন থেকে তার প্রিয় পিতা অকালে চিরবিদায় নিলেন। রাজা যুদ্ধক্ষেত্রে বীরের মতো শাহাদাত লাভ করলেন। সেই সময় রাজকন্যা ফাতিমার বয়স ছিল মাত্র 18 বছর। এত অল্প বয়সেই বিশাল রাজ্যের দায়িত্ব তার কাঁধে এসে পড়ল। শোকের গভীর অন্ধকার আর দায়িত্বের ভারী চাপে তিনি ভেঙে পড়ছিলেন। মনে হচ্ছিল যেন সবকিছু শেষ হয়ে গেছে। তার 17তম জন্মদিনে বাবা তাকে একটি ছোট্ট বানরের বাচ্চা উপহার দিয়েছিলেন। সেই বানরটি ধীরে ধীরে ফাতিমার কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠল। দুঃখের দিনগুলোতে যখন সবাই দূরে সরে যায়, তখনই ছোট্ট বানরটি তার একমাত্র সান্ত্বনা ও সঙ্গী হয়ে উঠল। সময়ের সাথে সাথে সেই বানরই ফাতিমার জীবনের ছোট বড় সব সিদ্ধান্তে অংশ নিতে শুরু করল, কারণ ফাতিমা তাকে একমাত্র অটুট বিশ্বাসের চোখে দেখতেন। রাজপ্রাসাদের মন্ত্রী এবং সভাসদরাও ধীরে ধীরে বানরের পরামর্শ মেনে চলতে অভ্যস্ত হয়ে গেলেন। রাজপ্রাসাদের কাছাকাছি একটি গ্রামে 3 বন্ধু বাস করত। তাদের নাম ছিল ইউসুফ, হামজা এবং আব্দুল্লাহ। তারা অত্যন্ত ধনী পরিবারের সন্তান ছিল, কারণ তাদের পিতারা ছিলেন বড় বড় ব্যবসায়ী। তাদের কাছে ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু তাদের হৃদয়ে জ্বলছিল রাজকন্যা ফাতিমাকে পাওয়ার অদম্য আকাঙ্ক্ষা। যখন তাদের কানে ফাতিমার অতুলনীয় সৌন্দর্যের কথা পৌঁছালো, তখন তারা মুগ্ধ হয়ে গেল। একদিন তারা 3 জন হঠাৎ প্রাসাদের সামনে দিয়ে যাচ্ছিল। যেই তাদের চোখ প্রাসাদের জানালায় বসা ফাতিমার উপর পড়ল, তারা তার রূপ দেখে একেবারে হতবাক হয়ে গেল। ইউসুফ বলল, জীবনে এমন অপূর্ব রূপ আমি কখনো দেখিনি। হামজা বলল, আমি তার জন্য আমার সব সম্পদ উৎসর্গ করতে প্রস্তুত। আর আব্দুল্লাহ শুধু নীরবে তাকিয়ে রইল। তখনই তারা স্থির করল যে তারা সাহস করে প্রাসাদে গিয়ে ফাতিমার হাত চাইবে। পরের দিনই 3 জন প্রাসাদে পৌঁছে গেল। ভিতরে ঢুকে তারা দেখল সিংহাসনে আর কেউ নয়, সেই বানরটিই বসে আছে। মন্ত্রীরা তার 2 পাশে উপস্থিত। তারা অবাক হয়ে দেখল যে বানরটি রাজকীয় ভঙ্গি নিয়ে আসীন। 3 বন্ধু বিনয়ের সাথে বলল, আমরা 3 জন রাজকন্যা ফাতিমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বানরটি মৃদু হেসে বলল, তোমরা 3 জনই যোগ্য মনে হচ্ছে, সাহসীও বটে, কিন্তু ফাতিমা তোমাদের মধ্যে কেবল একজনেরই স্ত্রী হতে পারবে। তাই আমি তোমাদের একটি পরীক্ষা দেব। তোমরা 3 জন 1 বছরের জন্য পৃথিবী ভ্রমণে বেরিয়ে পড়ো। 1 বছর পর ফিরে এসে ফাতিমার জন্য সবচেয়ে অনন্য ও অসাধারণ উপহার নিয়ে আসতে হবে। যার উপহার ফাতিমার সবচেয়ে বেশি পছন্দ হবে, সেই হবে তার বর। বন্ধুরা একসাথে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, আমরা 1 বছর পর আপনার কাছে ফিরে আসব আমাদের অসাধারণ উপহার নিয়ে। এই বলে তারা ভ্রমণে বেরিয়ে পড়ল। প্রাসাদ থেকে বেরিয়ে 3 জন শহরের মোড়ে থামল এবং নিজেদের মধ্যে অঙ্গীকার করল, 1 বছর পর আমরা এখানেই দেখা করব, তারপর একসাথে প্রাসাদে যাব। প্রতিজ্ঞা করে 3 জন নিজ নিজ পথে চলে গেল। প্রথম বন্ধু ইউসুফ অনন্য জিনিসের সন্ধানে মাসের পর মাস শহরে শহরে ঘুরতে থাকল, কিন্তু কোনো বিশেষ কিছু খুঁজে পেল না। একদিন সে একটি শহরে পৌঁছালো। সেখানে একটি দোকানের সামনে বিশাল ভিড় জমে গিয়েছিল। কৌতূহলবশত সে ভিতরে গেল। সেখানে একজন ব্যবসায়ী জোরে জোরে ডাকছিলেন, এমন জাদুকরী দূরবীন আপনি আগে কখনো দেখেননি। এটি কোনো সাধারণ দূরবীন নয়, এটি দিয়ে আপনি যাকে স্মরণ করবেন তাকেই দেখতে পাবেন, সে পৃথিবীর যে কোনো কোণে থাকুক না কেন।
ইউসুফের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে ভাবল, ফাতিমার জন্য এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে। এই উপহার দেখে তিনি নিশ্চয়ই খুব খুশি হবেন এবং হয়তো আমাকে বিয়ে করতেও রাজি হয়ে যাবেন। সময় নষ্ট না করে সে ব্যবসায়ীকে 500 স্বর্ণমুদ্রা দিয়ে সেই অসাধারণ দূরবীনটি কিনে নিল। তারপর নিজের ঘোড়ায় চড়ে সেই মোড়ের দিকে ফিরে চলল যেখানে তাদের দেখা করার কথা ছিল। কিন্তু সেখানে পৌঁছে সে দেখল বাকি 2 বন্ধু এখনও আসেনি। অন্যদিকে দ্বিতীয় বন্ধু হামজা অনন্য জিনিসের সন্ধানে ঘুরতে ঘুরতে এমন একটি দেশে পৌঁছাল যা কার্পেট তৈরির জন্য সারা বিশ্বে বিখ্যাত ছিল। হামজা সেখানকার বিশাল দোকানগুলোতে এক এক করে গেল, কিন্তু তার চোখে পড়ার মতো কোনো জিনিসই পেল না। তখনই একজন গরিব কার্পেট বিক্রেতার চোখ তার ওপর পড়ল। লোকটি কাছে এসে বলল, বন্ধু, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, কি খুঁজছ? হামজা জানালো, আমি এমন একটি জিনিস খুঁজছি যা সবচেয়ে আলাদা, কিছু এমন যা দেখলে মানুষ হতবাক হয়ে যাবে। গরিব লোকটি হাসল এবং বলল, তাহলে তুমি ঠিক এই জিনিসটি খুঁজছ, এটি আমার কাছে আছে। সে একটি সাধারণ দেখতে কার্পেট সামনে রাখল। হামজা হেসে বলল, আরে, এর চেয়েও ভালো কার্পেট আমি এই দোকানগুলোতে দেখেছি, এটি আমার কি কাজে লাগবে? তখনই লোকটি গম্ভীর স্বরে বলল, একে সাধারণ মনে করো না, এটি কোনো সাধারণ কার্পেট নয়। এই কার্পেটটি একটি প্রাচীন মন্ত্র দিয়ে তৈরি। এর ওপর বসার পর তুমি যেখানে যাওয়ার কথা ভাববে, এটি তোমাকে তক্ষুনি হাওয়ায় উড়িয়ে সেখানে পৌঁছে দেবে। হামজা এটি শুনে অবাক হয়ে গেল। সে তক্ষুনি 500 স্বর্ণমুদ্রা দিয়ে সেই জাদুকরি কার্পেটটি কিনে নিল। তারপর সেটির ওপর বসেই নদী, পাহাড় আর উপত্যকা পার হয়ে সরাসরি সেই মোড়ে পৌঁছাল যেখানে ইউসুফ তার জন্য অপেক্ষা করছিল। 2 বন্ধু একে অপরকে জড়িয়ে ধরল এবং এখন তৃতীয় বন্ধু আব্দুল্লার জন্য অপেক্ষা করতে লাগল। এদিকে তৃতীয় বন্ধু আব্দুল্লাহ ঘুরতে ঘুরতে এক গভীর জঙ্গলের মধ্যে একটি নদীর ধারে পৌঁছাল। সে নদীর নির্মল জলে মুগ্ধ হয়ে ক্লান্তি দূর করল। তখনই এক বৃদ্ধা সেখান দিয়ে যাচ্ছিলেন, যার ঝুড়িতে কিছু কুল ভরা ছিল। আব্দুল্লার চোখ সেগুলোর ওপর পড়ল এবং সে জোরে বলল, দাদিমা, আমাকেও কিছু কুল দাও, খুব খিদে পেয়েছে। বিনিময়ে আমি তোমাকে 2টি সোনার মুদ্রা দেব। বৃদ্ধা হেসে বলল, আরে বাবা, এগুলো কোনো সাধারণ কুল নয়, এগুলো একটি প্রাচীন গাছের ফল যা হিমালয়ের চূড়ায় শুধুমাত্র 100 বছরে মাত্র একবার ফলে, আর একটি কুলের দাম 100 স্বর্ণমুদ্রার সমান। এটি শুনে আব্দুল্লাহ অবাক হয়ে গেল। সে কৌতূহলের সাথে জিজ্ঞেস করল, এগুলোর মধ্যে এমন কি আছে? বৃদ্ধা রহস্যময় ভঙ্গিতে বললেন, এই কুলগুলোর মধ্যে জীবন শক্তি আছে। যদি এগুলো কোনো মৃতের জিভে রাখা হয় তাহলে সেও আবার জীবিত হয়ে ওঠে। বন্ধুটি এটি শুনেই গভীর চিন্তায় ডুবে গেল। সে মনে মনে বলল, ফাতিমার জন্য এর চেয়ে অনন্য উপহার আমি আর কোথাও পাব না। তার জীবন রক্ষার ক্ষমতা এর মধ্যে রয়েছে। সে তার ব্যাগ হাতড়ে দেখল এবং দেখতে পেল যে দীর্ঘ সফরের পর তার কাছে মাত্র 200 স্বর্ণমুদ্রা অবশিষ্ট আছে। সে সেই সব মুদ্রা বৃদ্ধাকে দিয়ে দিল এবং তার বদলে 2টি কুল নিজের ঝোলায় ভরে নিল। তারপর সে দ্রুত পায়ে মোড়ের দিকে ফিরে চলল। কিছুক্ষণ পরেই সে সেখানে পৌঁছাল যেখানে বাকি 2 বন্ধু তার জন্য অপেক্ষা করছিল। একে অপরকে দেখে 3 জন আনন্দে একে অপরকে জড়িয়ে ধরল। তারা একে অপরের কাছে তাদের ভ্রমণের অভিজ্ঞতা বলল। তারপর কথা উঠল যে কে ফাতিমার জন্য কি উপহার এনেছে। ইউসুফ বলল, আমি একটি দূরবীন এনেছি যার সাহায্যে আমি আমার প্রিয়তমা ফাতিমাকে পৃথিবীর যে কোনো কোণ থেকে দেখতে পারি। হামজা বলল, আর আমি এমন একটি জাদুকরি কার্পেট কিনেছি যা আমাকে যখন ইচ্ছে সরাসরি আমার প্রিয়ার কাছে পৌঁছে দেবে। আব্দুল্লাহ হেসে বলল, আমি এই অসাধারণ কুলগুলো এনেছি যা দিয়ে আমি ফাতিমার জীবন রক্ষা করতে পারি। এই কুল আমাদের দুজনের জীবনকে একসাথে বেঁধে রাখবে। এতক্ষণে রাত হয়ে গিয়েছিল। 3 বন্ধু একসাথে তাদের গল্প করতে করতে এক পানশালায় খাবার খাচ্ছিল। তখনই প্রথম বন্ধু ইউসুফ কৌতূহলবশত তার দূরবীনটি উঠালো এবং সেটি প্রাসাদের দিকে তাক করল। কিন্তু যেই সে ভিতরে তাকালো, তার মুখ যন্ত্রণায় ফ্যাকাশে হয়ে গেল। বাকি 2 বন্ধু ঘাবড়ে গেল এবং বলল, ইউসুফ, এমন কি দেখলি? ইউসুফ ভারী মনে বলল, প্রাসাদে কোনো অঘটন ঘটেছে। সব জায়গায় শোকের ছায়া, সবাই জ্বলে জ্বলে কাঁদছে। ফাতিমা গুরুতর অসুস্থ, আর তার বানর বন্ধুটি তো হাউমাউ করে কাঁদছে। তখনই তারা দেখতে পেল ফাতিমার বিছানার পাশে রাজবৈদ্যদের বিশাল ভিড় লেগে আছে। এই দৃশ্য দেখে 3 বন্ধু আর দেরি করল না। তারা ঠিক করল যে তারা এক্ষুনি প্রাসাদে গিয়ে তার জীবন বাঁচাবে। দ্বিতীয় বন্ধু হামজা বলল, আমার জাদুকরি কার্পেটের সাহায্যে আমরা চোখের পলকে প্রাসাদে পৌঁছাতে পারি।
তখনই তৃতীয় বন্ধু আব্দুল্লাহ বলল, আর আমার জাদুকরি কুল ফাতিমার জীবন বাঁচিয়ে দেবে। অবিলম্বে দ্বিতীয় বন্ধু তার কার্পেটটি বিছাল এবং 3 জন তার উপর বসল। কার্পেটটি বাতাস চিরে নদী, পাহাড় এবং উপত্যকা পার হয়ে সোজা রাজপ্রাসাদের জানালা দিয়ে ফাতিমার কক্ষে পৌঁছাল। তারা দেখল ফাতিমা বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছে এবং তার বানর বন্ধুটি অশ্রুসিক্ত চোখে তার পাশে বসে আছে। তখনই তৃতীয় বন্ধু আব্দুল্লাহ এগিয়ে গেল এবং বলল, চিন্তা করবেন না, আমার কাছে এমন জাদুকরি কুল আছে যা ফাতিমাকে সম্পূর্ণ সুস্থ করে তুলবে। সে তক্ষুনি তার পুটুলি থেকে কুল বের করল এবং ফাতিমার মুখে দিয়ে দিল। যেই কুলগুলো ভিতরে গেল, ফাতিমা তার চোখ খুলে দিল। ধীরে ধীরে তার চেহারায় সেই পুরনো উজ্জ্বলতা ফিরে এলো এবং সে আগের মতোই সুন্দর ও সুস্থ হয়ে উঠল। এই অলৌকিক ঘটনা দেখে বানরটি আনন্দে নেচে উঠল এবং তার চোখ জলে ভরে গেল। সে দৌড়ে গিয়ে ফাতিমাকে জড়িয়ে ধরল। তখনই তৃতীয় বন্ধু আব্দুল্লাহ বলল, এখন শর্ত অনুযায়ী আমি বিজয়ী। আমি ফাতিমার জীবন বাঁচিয়েছি এবং সবচেয়ে অনন্য উপহার দিয়েছি। এর উপর দ্বিতীয় বন্ধু হামজা বিরক্ত হয়ে বলল, আব্দুল্লাহ, এ কেমন কথা বলছো? যদি আমি জাদুকরি কার্পেট না আনতাম তাহলে আমরা সময় মতো প্রাসাদে পৌঁছাতেই পারতাম না। বিজয়ী তো আমি, আর ফাতিমাকে বিয়েও আমারই হবে। প্রথম বন্ধু ইউসুফ হেসে বলল, তোমরা দুজন কত বোকা। আমার জাদুকরি দূরবীন না থাকলে আমরা জানতেই পারতাম না যে ফাতিমা বিপদে আছে। আসল বিজয়ী আমি। 3 বন্ধু একে অপরের সাথে ঝগড়া শুরু করল এবং তাদের বহুদিনের বন্ধুত্ব শত্রুতায় পরিণত হল। তারা একে অপরের উপর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করতে লাগল। বানরটি এই পরিস্থিতি দেখে মনে মনে ভাবতে লাগল, যেই ভয়টা ছিল সেটাই হলো। আমি ভেবেছিলাম শর্তের কারণে এদের বন্ধুত্ব আরও দৃঢ় হবে, কিন্তু এটি তো ঝগড়ায় পরিণত হলো। তখনই ফাতিমা সবাইকে থামালো এবং দৃঢ় স্বরে বলল, আপনারা সবাই এই অহেতুক বিতর্ক কেন করছেন? আমি তো শুধুমাত্র আমার প্রিয় বানরকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করব। কারণ যখন আপনারা আমার জন্য উপহার খুঁজতে দূরে গিয়েছিলেন, তখন আমার এই বানর আমার সবচেয়ে বড় অবলম্বন ছিল। সে আমাকে সবসময় সাহস এবং ভালোবাসা দিয়েছে, আর যখন আমার জীবন সংকটে ছিল তখন সে সবার আগে আমার কষ্ট বুঝতে পেরেছে। এটি শুনে 3 বন্ধুর পায়ের নিচের মাটি সরে গেল। বানরটিও হতভম্ব হয়ে গেল, কিন্তু ফাতিমার সিদ্ধান্ত অটল ছিল। অবশেষে রাজকন্যা ফাতিমার বিয়ে মহা ধুমধামের সাথে বানরের সাথে হলো। 3 বন্ধু হতাশ হলেও তারা একটি বড় শিক্ষা নিয়ে তাদের গ্রামে ফিরে গেল। তারা বুঝতে পারল যে সত্যিকারের ভালোবাসা ও বিশ্বাস কোনো বস্তু দিয়ে মাপা যায় না। এটি জীবনের কঠিন সময়ে পাশে থাকার মাধ্যমে প্রমাণ হয়। এমনই রোমাঞ্চকর, রহস্যময় এবং নৈতিক গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। গল্পটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।